আশিস বেঙ্গলি ম্যাথ টিউটরে তোমাদের স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকের আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এলাম। আমরা করছি ক্লাস 7-এর পরিবেশ ও বিজ্ঞান মানুষের খাদ্য। আমরা করছি মানুষের খাদ্য উপাদান। তাহলে খাদ্য উপাদানগুলো দেখো, আমরা দেখেছি খাদ্য উপাদানগুলো কি কি না। দেখো, খাদ্য উপাদানগুলো আমরা তোমাদের এই ক্লাস 7-এর বইটিতে শর্করা বা কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড এবং ভিটামিন, জল, খনিজ মৌল, খাদ্যতন্তু, উদ্ভিজ্জ রাসায়নিক বা ফাইটোকেমিক্যালস, এই 8টি খাদ্য উপাদান। শর্করা বা কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড এবং ভিটামিন নিয়ে আলোচনা করেছি। আজকের আলোচনা করব তোমাদের এই চ্যাপ্টারটিতে খনিজ মৌল আছে, তারপরে আছে জল। এখানে জল আগে থাকলে কি হবে, কিন্তু এই চ্যাপ্টারটিতে আলোচনা করা হয়েছে আগে খনিজ মৌল, তারপরে জল আলোচনা করা হয়েছে, পরে খাদ্যতন্তু এবং উদ্ভিজ্জ রাসায়নিকগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। ভিডিওটি দেখার সময় অবশ্যই ক্লাসের এই বিজ্ঞান বইটি হাতের কাছে রাখবে, তাতে ভিডিওগুলি দেখার সুবিধা হবে। তাহলে দেখো, কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ভিটামিন ও ফ্যাট বা লিপিডের প্রশ্ন উত্তর এবং সে সম্বন্ধে আমরা আলোচনা করেছি। আজকের আলোচনা করব খনিজ মৌল নিয়ে। দেখো, এই যে খনিজ মৌল, আমাদের এই ধরো ভিটামিন, কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড সব কিছু আমরা ঠিকভাবে খেলাম। খাওয়ার পরেও দেখব আমাদের নখ চামচ আকৃতির হয়ে যায়, মাঝে মাঝে পেশিতে টান ধরে, দেহের স্বাভাবিক রক্তচাপ হঠাৎ বেড়ে যায় বা কমে যায়। জন্মের পর অনেক শিশুর চোখ টেরা হয়, মানসিক বৃদ্ধি এবং বিকাশ ঠিকমতো হয় না, রক্তে শর্করার পরিমাণ ক্রমশ বাড়তে থাকে। এই যে লক্ষণগুলি প্রকাশ পায়, ঠিকমতো কার্বোহাইড্রেট, প্রোটিন এবং লিপিড বা ভিটামিন খাওয়ার পরেও এগুলো আমাদের শরীরে এই লক্ষণগুলো দেখা দেয়। কেন এই লক্ষণগুলো দেখা দেয় না, আমাদের শরীরে এই যে খনিজ মৌলের অভাবের জন্য এই লক্ষণগুলো দেখা দেয়। দেখো, সাধারণত আমাদের শরীরে যে সমস্ত খনিজ মৌলগুলি প্রয়োজন হয় সেগুলি সাধারণত যা 12টি মৌল অতি প্রয়োজন আমাদের শরীরের মধ্যে: ক্যালসিয়াম, ফসফরাস, পটাশিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, লৌহ, সালফার, তামা, আয়োডিন, ক্লোরিন, ম্যাঙ্গানিজ, দস্তা এবং কোবাল্ট। তাহলে এই খনিজ মৌলগুলো আমরা কোথা থেকে সংগ্রহ করি না, দেখো, উদ্ভিদ অথবা প্রাণীজ খাদ্য থেকে অথবা জল থেকে আমরা এই খনিজ মৌলগুলো সংগ্রহ করে থাকি। এবার দেখো, খনিজ মৌল কাকে বলে না, দেখো, যে সমস্ত মৌলকে ভূপৃষ্ঠে বা ভূ অভ্যন্তর থেকে পাওয়া যায়, যাকে ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণাতে বিশ্লেষণ করলে সেই মৌলই পাওয়া যায়। তাদের খনিজ মৌল বলে। যেমন আয়রন, তামা, ম্যাগনেসিয়াম, ইত্যাদি। প্রাণীদের সুস্থভাবে বেঁচে থাকতে কতকগুলি খনিজ মৌল লাগে ও কী কী
না দেখো, প্রাণীদের সুস্থভাবে বেঁচে থাকতে, প্রাণীদের সুস্থভাবে বেঁচে থাকতে, প্রাণীদের সুস্থভাবে বেঁচে থাকতে 12টি খনিজ মৌল লাগে। 12টি খনিজ মৌল লাগে। যেমন দেখো, যেমন ক্যালসিয়াম, ফসফরাস, পটাশিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, লৌহ, সালফার, তামা, আয়োডিন, ম্যাঙ্গানিজ, দস্তা আর কোবাল্ট। এগুলো একান্তভাবে দরকার হয় আমাদের শরীরের মধ্যে। এবার দেখো, প্রয়োজন অনুযায়ী খনিজ মৌলকে কয় ভাগে ভাগ করা যায় হয় কি কি? না দেখো, প্রয়োজন অনুযায়ী খনিজ মৌলকে দুই ভাগে ভাগ করা হয়। এ অতিমাত্রিক মৌল, বা মেজর এলিমেন্ট, এবং বিতে স্বল্পমাত্রিক মৌল বা মাইনর এলিমেন্ট। এবার দেখো, মেজর অতিমাত্রিক মৌলগুলি কি কি? অতিমাত্রিক মৌল যে সমস্ত মৌলগুলি জীবের বা এখানে মানুষের মানুষের পুষ্টি ও বৃদ্ধির জন্য অধিক মাত্রায় প্রয়োজন, যেমন সোডিয়াম,
পটাশিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস, সালফার, ম্যাগনেসিয়াম ইত্যাদি। এবার দেখো স্বল্পমাত্রিক মৌল। এইসব মৌলগুলি জীবদেহে খুব স্বল্প পরিমাণে প্রয়োজন হয়, খুব স্বল্প পরিমাণে প্রয়োজন হয়। যেমন দেখো লোহা, তামা, দস্তা, ফ্লুওরিন, আয়োডিন ইত্যাদি। তাহলে দেখো মানুষের দেহে সোডিয়ামের ভূমিকা। আমরা যদি মানুষের দেহে সোডিয়ামের ভূমিকা দেখি, তাহলে দেখো হৃৎপিণ্ডের সংকোচন নিয়ন্ত্রণ করে, স্নায়ুকে উদ্দীপিত করে, শরীরে জলসাম্য ঠিক রাখে, শরীরে জলসাম্য ঠিক রাখে। রক্তের অম্লত্ব ও ক্ষারত্ব নিয়ন্ত্রণ করে, এবার দেখো এগুলো করে। আবার দেখো সোডিয়ামের অভাবে স্নায়ু দুর্বল, রক্ততারল্য লক্ষণ প্রকাশ পায়। স্নায়ু দৌর্বল্য, রক্ততারল্য লক্ষণ প্রকাশ পায়। এবার দেখো মানুষের দেহে ক্যালসিয়ামের ভূমিকা কি না। দেখো মানুষের দেহে ক্যালসিয়ামের ভূমিকা, এই মৌল
অস্থি, দন্ত, পেশি, রক্ত গঠন করে। এই মৌল স্বাভাবিক বৃদ্ধি, দন্ত অস্থি গঠন করে। পেশি সঞ্চালন ও পেশির উদ্দীপনা নিয়ন্ত্রণ করে। পেশি সঞ্চালন ও পেশির উদ্দীপনা নিয়ন্ত্রণ করে। পেশির উদ্দীপনা নিয়ন্ত্রণ করে। হৃৎপিণ্ডের কার্যকারিতা ও স্নায়ুর উত্তেজনা বজায় রাখে। হৃৎপিণ্ডের কার্যকারিতা ও স্নায়ুর উত্তেজনা বজায় রাখে। স্নায়ুর উত্তেজনা বজায় রাখে। এবার দেখো, এই মৌলের অভাবে শিশুদের রিকেট রোগ হয়। রিকেট রোগ হয় ও বড়দের অস্টিওমেলাইসিয়া রোগ হয়। অস্টিওমেলাইসিয়া রোগ হয়। রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কোন খনিজ মৌল? দেখো, কাটা জায়গা থেকে রক্ত জমাট বেঁধে রক্ত পড়া বন্ধ হয়ে যায়। তাহলে দেখো, রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কে? ক্যালসিয়াম। রক্ত জমাট বাঁধতে সাহায্য করে ক্যালসিয়াম। এবার দেখো, মানব শরীরে লৌহের ভূমিকা কি? না, দেখো, মানব শরীরে হিমোগ্লোবিন গঠন করে। হিমোগ্লোবিন গঠন করে, O2 পরিবহন করে, হিমোগ্লোবিন গঠন করে, O2 পরিবহন করে। লোহিত রক্তকণিকার সৃষ্টি করে। লোহিত রক্তকণিকার সৃষ্টি করে। এবার দেখো, এই মৌলের অভাবে রক্তাল্পতা বা অ্যানিমিয়া রোগ হয়। অ্যানিমিয়া রোগ হয়। এবার দেখো, মানুষের দেহে আয়োডিনের ভূমিকা কি? না, দেখো, থাইরক্সিন হরমোন গঠনে আয়োডিন প্রয়োজন। থাইরক্সিন হরমোন গঠনে আয়োডিন প্রয়োজন।
থাইরক্সিন হরমোন গঠনে আয়োডিন প্রয়োজন। মানসিক বৃদ্ধি ও বুদ্ধি নিয়ন্ত্রণ করে। মানসিক বৃদ্ধি ও বুদ্ধি নিয়ন্ত্রণ করে। বুদ্ধি নিয়ন্ত্রণ করে। আয়োডিনের অভাবে শিশু গলগণ্ড রোগ হয়। গলগণ্ড রোগ হয়। শিশুদের ক্রেটিনিজম ও বড়দের মিক্সিডিমা রোগ হয়। মিক্সিডিমা রোগ হয়। এবার দেখো জিঙ্কের কার্যকারিতা লিখো। তাহলে জিঙ্কের কার্যকারিতা কি পাই আমরা? না দেখো, মস্তিষ্কের গঠন, মস্তিষ্কের গঠন ও রক্তে শর্করার পরিমাণ ঠিক রাখা। শর্করার পরিমাণ ঠিক রাখে। আর কি না, ইনসুলিনের কার্যক্ষমতা বাড়ায়। যার ফলে এই যে শর্করার পরিমাণ ঠিক থাকে, কার্যক্ষমতা বাড়ায়। এই মৌলের অভাবে রক্তাল্পতা দেখা দেয়। এবার দেখো মানবদেহে ফসফরাসের ভূমিকা কি? না দেখো, মানবদেহের ফসফরাসের ভূমিকা যদি আমরা দেখি, তাহলে এক, দাঁত ও হাড়ের গঠনে সাহায্য করে। দাঁত ও অনেকগুলো কাজ আছে, হাড়ের গঠনে সাহায্য করে। দুই, ফসফোলিপিড ও ফসফোপ্রোটিন গঠনে সহায়ক। ফসফোলিপিড ও ফসফোপ্রোটিন গঠনে সহায়তা করে। তিন, নিউক্লিক অ্যাসিড গঠন করে। নিউক্লিক অ্যাসিড গঠন করে। চার, এটিপি গঠনে সাহায্য করে।
এবার দেখো এই মৌলের অভাবে রিকেট ও টিটেনি রোগ হয়। টিটেনি রোগ হয়। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে কোন খনিজ মৌল? না দেখো, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে সোডিয়াম। রক্তে শর্করা নিয়ন্ত্রণ করে, তাহলে দেখো রক্তে শর্করা নিয়ন্ত্রণ করে কে? জিঙ্ক। দেখো বারবার হাড় ভেঙে যায়, হাড় ফুটো হয়ে যায়, দাঁতের সমস্যা দেখা দেয়, তাহলে ক্যালসিয়াম ও ফসফরাসের অভাবে, ফসফরাসের অভাবে। এবার দেখো ক্যালসিয়াম ও ফসফরাসের উৎস লিখো। দেখো ক্যালসিয়াম আর ফসফরাসের উৎস কি? না দুধ, ডিম, চিংড়ি, পাকা পেঁপে, পটল, শাক সবজি। আয়রনের উৎস কি? না দেখো যকৃৎ, মানে যাকে মেটে বলে, চিংড়ি মাছ, যকৃৎ, চিংড়ি মাছ, আমলকি, শসা, চিচিঙ্গে, মাতৃদুগ্ধ। সোডিয়ামের উৎস কি? না দেখো সোডিয়ামের উৎস হচ্ছে নুন, পানীয় জল, সামুদ্রিক মাছ, আরও অনেক কিছুতে পাওয়া যায়। আয়োডিনের উৎস খাদ্য লবণ। খাদ্য লবণ প্রধানত আয়োডিনের উৎস। এবার দেখো চামচ আকৃতির নখ অ্যানিমিয়া কোন মৌলের অভাবে? না দেখো আয়রন বা লৌহা, আয়রন বা লৌহ।